This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটা দুপুর দুটো মানে ফুল অ্যান্ড ফাইনাল। মধুকল্পিতার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। মধুকল্পিতা, এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, গরম হয়েছে উত্তরের রাজনীতি। আর এবার বিজেপি বিধায়ক সুকুমার রায়কে গ্রেপ্তারের দাবি করলেন উদয়ন গুহ। বিজেপি বিধায়ক সুকুমার রায়কে গ্রেপ্তারের দাবি করলেন উদয়ন গুহ। বিজেপি বিধায়কের গাড়ি থেকে গুলি চলেছে। পুলিশ বিধায়কের এক ছেলেকে কেন গ্রেপ্তার করেছে জানি না। দুই ছেলে সহ কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়কেও গ্রেপ্তার করা উচিত মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কি বলেছেন তিনি, শুনুন। পরিবারের সবাইকেই গ্রেপ্তার করা দরকার। ও তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, নিশ্চয়ই আশা করা যায় যে পুলিশ তার মতন করে তদন্ত করছে, তাহলে কি তদন্তকে ডিকটেট করবেন উদয়ন বাবুর মতন নেতারা? সেটাই কি বোঝাতে চাইলেন তিনি? এই দাবি কেন করছেন? দেখো, কোথাও যেন এই বক্তব্য পুলিশের উপর একটা চাপ তৈরি। পাশাপাশি এই যে উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বর্তমান যা পরিস্থিতি রয়েছে, গোষ্ঠী কোন্দল চরমে, ব্লক সভাপতি জেলা সভাপতির কথা শোনেন না, একটা অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি দীর্ঘদিন ধরে। আর সেই জায়গাতেই অত্যন্ত শক্তিশালী বিজেপি গতকালকের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যেটা করেছে যে এটাকে নিয়ে রাজনীতির পর্যায়ে নিয়ে যাবে, এবং এটা বাস্তব কথা এবং সব রাজনৈতিক দলে এটা করে। কিন্তু গতকালকে উদয়নবাবু যখন এই গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে দেখতে এলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখন কিন্তু তিনি এই কথা বলেন যে সুকুমার রায় বিজেপি বিধায়ক এবং তার আরো একটু থামাচ্ছি তোমাকে। তুমি যার কথা বলছিলে বিজেপি বিধায়ক সুকুমার রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকুমার বাবু, উদয়ন গুহ তো বলছেন আপনার এক ছেলেকে কেন গ্রেপ্তার করবে পুলিশ, আপনাকে, আপনার বাকি যে ছেলে আছে গোটা পরিবারকে গ্রেপ্তার করা উচিত, কারণ আপনার গাড়ি থেকেই গুলি চলেছে। সুকুমার বাবু, সে তো উদয়ন গুহ বলবেই। উদয়ন গুহ তো বলে, কিন্তু উদয়ন গুহর ছেলে প্রধানমন্ত্রী যেই দিন আমাদের সেই দিন নিজে গাড়িতে করে এসে আমাদের গাড়ির যারা ছিল কর্মী তাদের গাড়ি ভাঙচুর গেল, কেস হয়েছে উদয়ন গুহর ছেলের নামে। সুকুমার বাবু, একটু আপনি সঙ্গে থাকুন, একবার উদয়ন গুহর বক্তব্যটা শোনাই আপনাকে, তাহলে আপনারও রিয়াকশন দিতে সুবিধা হবে। একটু সঙ্গে থাকুন। পরিবারের সবাইকেই গ্রেপ্তার করা দরকার। ও তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। শুনলেন আপনি সুকুমার বাবু, উদয়ন গুহ কি দাবি করছেন, বলুন। শুনলাম তো আমি উদয়ন গুহর বক্তব্য। উদয়ন গুহ গুন্ডামি দিনহাটায় করে দেখে, এখানে দিনহাটা না, এটা উত্তর বিধানসভা। উত্তর বিধানসভা মানুষ সব বিজেপি করে, আর উত্তর বিধানসভায় তৃণমূল কোনোদিন জিততে পারেনি। 11তে জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 24-এও 18,000-এ লিড ছিল বিজেপি এইখানে। সেই জন্য উদয়ন গুহ কি বললো না বললো সেটা আমার ব্যাপার নাই, কিন্তু এটা সত্যি যে উদয়ন গুহ উত্তর দিনহাটাতে যেভাবে সন্ত্রাস করে, নিজের ছেলে দাঁড়িয়ে থেকে। আপনার কি মনে হয় উদয়ন গুহর এই মন্তব্য কেন? পুলিশের উপর কোনো চাপ বাড়ানোর জন্য, বা পুলিশকে কোনো নির্দেশ দেওয়ার জন্য? চাপ বাড়ানো, জানে যে উত্তর বিধানসভায় সংগঠন ওদের নেই। উত্তর বিধানসভায় কয়েকদিন থেকে ওরা আন্দোলন করছে, রাস্তা অবরোধ, 50-এর বেশি লোক হয় না, জেলা সভাপতি আছে থানায়, 100-র বেশি লোক নাই। আর সেই জন্য কালকে আমরা বিক্ষোভ মিছিল দেখাবো, দেখবেন কালকে হাজার হাজার লোক হবে। সেই জন্যই উদয়ন গুহর রাগ যে মানুষ আমাদের সঙ্গে নেই, কেন সুকুমার বা বিজেপির সঙ্গে মানুষ আছে। এই বিজেপির সঙ্গে মানুষ থাকার জন্যই বিভিন্ন ধরনের খেলা বলছে যে বিজেপির কর্মীদের কি করে ফাঁসানো যায়।
আমরা কয়েকদিন আগে দেখছি রাজারহাটে একটা পারিবারিক গন্ডগোল, সেখানে 6 জন মন্ডল পদাধিকারী নামে কেস দেওয়া হয়েছে, একজন সেখানে অ্যারেস্ট করেছে। আমরা যখন বিক্ষোভ দেখালাম আমাদের পিছনে কত লোক, আর হিপি ওইখানে যে জেলা সভাপতি সে আসছিল, 100 লোক তার হয়নি। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সুকুমার বাবু। তার ছেলে ঠিক কি বলেছেন শোনাই। হ্যাঁ, কি কারণে? তুমি কি ছিলে ওখানে? তদন্ত করো, পুলিশ বুঝবে। বলা হচ্ছে যে ওই গাড়িটা নিয়ে নাকি বাবার গাড়ি নিয়ে তুমি গেছিলে, এরকম কিছু আছে? পুলিশ তদন্ত করলে না দেখবে। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো কাটোয়ার দিকে। কাটোয়ার রাজোয়া গ্রামে সেখানে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দেওয়াল। গ্রেফতার তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতী। বিস্ফোরণে জখম হয়েছে তুফান চৌধুরী নিজেও, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কাটোয়ার দিকে আমরা নজর রাখছি লাগাতার, এবং সেই কাটোয়াতে আপনাদেরকে জানাবো ভয়াবহ বিস্ফোরণ রাজোয়া গ্রামে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দেওয়াল। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এই বাড়িতে বোমা বাঁধার কাজ চলতো এবং সে কারণেই অসাবধানতাবশত, তারা বলছেন যেমনটা, সে কারণেই নাকি এই বিস্ফোরণের ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে কে বা কারা এই বোমা বাঁধার কাজটা করতো, কোন উদ্দেশ্যে এখানে এই কাজ হতো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ছেলেগুনাকে কত না কত বেলা তাও তো জানতাম না, এবেলা ঢুকতো বাড়িতে জানতাম। এবেলা ধরেন যাদের বাড়ি তারা তো সব জানতো। কার বাড়ি এটা? এটা ধরেন মন্টু শেখের বাড়ি। এবেলা আমরা দাদা আমরা তো জানি না যে এখানটায় বোমা বানছি, তাহলে আমরা একটা ফোন করে আমরা তাও বলতাম। একটা ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিলো, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিলো। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এগুলা তাহা করতে করতে শুনলাম এখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। ঘটনাস্থলে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন, আমি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, তুমি সকাল থেকে দফায় দফায় দেখাচ্ছ ঘটনাস্থলের পরিস্থিতি। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে দুপুর 2টো পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে সেটা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করবো তোমার মাধ্যমে। দেখো, আমি এই বিস্ফোরণ স্থলেই একদম রয়েছি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ ইতিমধ্যে কিন্তু একদম ঘিরে দিয়েছে, যাতে ঘটনাস্থলে এখনও পর্যন্ত বোম বা অন্য কিছু থাকতে পারে, তার ভেতরে যেন কেউ প্রবেশ না করতে পারে, সেই জন্য ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে বাড়ির চেহারাটা দেখাচ্ছি। এই বাড়িতেই গতকাল রাত্রে বোম বাঁধা হচ্ছিল এবং বোমের তীব্রতা পরপর 2টি বোম ব্লাস্ট করে এবং বোমের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির চাল উড়ে গেছে এবং সেই সঙ্গে বাড়ির যে পাঁচির একদম ছিটকে পড়ে গেছে, পুরো আসবাবপত্র ভেঙে গেছে, বাড়ি একদম বলা যেতে পারে তছনছ অবস্থা। এবং যেটা এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে বিকট শব্দ হয় পরপর দুটো, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে পড়ে। তখন দেখা যায় যে এই বাড়ি থেকে কয়েকজন ছুটে পালাচ্ছে এবং একজন রক্তাক্ত জখম অবস্থাতে ছুটে পালাচ্ছিল, তাকে এলাকাবাসীরা ধরে এবং তাকে সে জানা যায় যে গ্রামেরই যুবক, তার নাম তুফান চৌধুরী। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ আসার পর এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যে কিন্তু যার বাড়ি কিন্তু বীরভূমে। এলাকাবাসীরা জানাচ্ছে যে এখানে বোমা বাঁধা হচ্ছিল। ঘটনা ঘটার পর অর্থাৎ বিস্ফোরণের পর সেখানে পুলিশ পৌঁছালো, কিন্তু এখানে যে বোমা বাঁধার কাজ চলতো সেটা কি পুলিশ প্রশাসন কখনোই কিছু জানতে পারেনি? মানে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন একটা বাড়িতে বোমা বাঁধার কাজ চলছে, তারা কিছুই জানেন না। কাকা, একদমই পুলিশের যে নজরদারি, সেই নজরদারি কিন্তু অভাব ছিল। এই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, কেননা একদম জনবসতিপূর্ণ এলাকা, এই জনবসতিপূর্ণ এলাকায় দিনের পর দিন এখানে বোমা বাঁধার কাজ চলছিল, যেটা এলাকাবাসীরা জানাচ্ছে। তো সেই ঘটনায় পুলিশের কাছে কেন কোনো খবর নেই, এলাকাবাসীরাই কিন্তু এই প্রশ্ন তুলছে। পাশাপাশি তোমাকে আমি বলি যে এই যে তুফান চৌধুরী কিন্তু এই গ্রামেরই যুবক, অর্থাৎ কাটোয়া রাজুয়া গ্রামেরই তার বাড়ি, এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে। এখানেই তো উঠছে প্রশ্ন যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। আর সুজিত, এখানে সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসে যে পুলিশের ভূমিকা নিয়ে। এখানে যে ঘটনা ঘটে গিয়েছে সেখানে হয়তো আরো বেশি প্রাণঘাতী হতে পারতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু পুলিশ কি করছে, পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। কৌশিক, একবার তুমি ছবিটা দেখাও, ছবিটা একবার ভালো করে দর্শকদের দেখার প্রয়োজন আছে। মধুকল্পিতে এটা কোনো আম বাগান নয়। কৌশিক, একবার ছবিটা তুমি দেখাও প্লিজ, পাশের ছবিগুলো।
এটা কোনো আম বাগান নয়, এটা কোনো বাঁশ বাগান নয়, এটা কোনো গ্রাম থেকে দূরে মাঠ নয় যেখানে বসে বোমা বাঁধা হচ্ছিল। এটা একটা পাড়ার মধ্যে একটা বাড়ি, যে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। এক হাত দূরে দূরে অন্যান্য বাড়িগুলো রয়েছে। অভিজ্ঞতা দেখে বুঝতে পারছেন, এর থেকে বেশি যদি অভিজ্ঞতা হতো তাহলে কি হতো সেটা অনুমান করতে পারছেন আপনারা। মধুকল্পিতা, তুমি যে প্রশ্ন তুলছিলে, একটা পাড়ার মধ্যে, একটা গ্রামের মধ্যে একটা বাড়িতে বসে দিনের পর দিন এরকম বোমা বাঁধা হচ্ছে, অন্য জেলা থেকে দুষ্কৃতীরা আসছে যারা পেশাদার বোমা বাঁধতে, পুলিশ তাহলে কি করছিল? ওখানে কি ভিলেজ পুলিশ আছে? ওখানে কি সিভিল পুলিশ আছে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আমজনতার সঙ্গে পুলিশের যে নিবিড় যোগাযোগ, আমজনতার মধ্যে থেকে যে পুলিশের যে ইনফরমার, তারা কি তাহলে ইনফরমেশন দিতে ব্যর্থ হয়েছে, নাকি ইনফরমেশন পুলিশের কাছে গিয়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন উঠছে। এই যে তুফান, এই তুফানকে নিয়ে এখন রাজনীতির তুফান গোটা জেলা জুড়ে। এই তুফান ক্রিমিনাল এলাকাবাসী বলছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিল একজন নেতা, যিনি আবার কাউন্সিলর ছিলেন, সেই জঙ্গল শেখ, তারই ডান হাত এই তুফান, এমনটাই বলছেন এলাকাবাসী। অভিযোগ, পাশের জেলা বীরভূম থেকে দুষ্কৃতীদেরকে নিয়ে আসা হয় বোমা বাঁধার জন্য। তার মধ্যেই গত রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার এই রাজোরা গ্রাম। গ্রামবাসীরা দাবি করছেন বিস্ফোরণের পর বেশ কয়েকজনকে তারা দৌড়ে পালাতে দেখেছেন, মানে ওখানে বেশ কয়েকজন ছিল যারা পালিয়ে গেছে। এদিকে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা, হওয়াটা খুব স্বাভাবিক। আর বিস্ফোরণের যে জায়গা দেখাচ্ছিল কৌশিক একটু আগে, সেটা এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখে দিয়েছে। বালিঘাটের দখল নিতেই কি এই বোমা বাঁধা হচ্ছিল? এলাকা থেকে কিন্তু এই প্রশ্নটাও কেউ কেউ তুলতে শুরু করে দিয়েছেন। আমরা শুয়েছিলাম মশারাই দিয়ে, আমরা বলছি কোনো কাজ করছি, তো মুতে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তো আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটতে যাচ্ছি পারলাম না। কজন কবার বাস্ট হয়েছে? কটা আওয়াজ ছিল? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। তো আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, চেঁচামেচি চাইনি, ওই বুম ই পড়লো ওটাই শব্দটা শুনতে পেয়েছি। দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্ট হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আচ্ছা, ওর বাড়ি ঘর কি উড়ে গেছে? হ্যাঁ, একটা বাড়ির চাল উড়ে গিয়েছে, যে বাড়িতে বাঁধছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে, পাঁচিল পড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। এই যে তুফান চৌধুরী, এলাকাবাসী বলছেন এই তুফান ক্রিমিনাল। তুফান একটা সময় জেলে ছিল, কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। গতকাল যখন ঘটনা ঘটে, এই তুফান ভেতরে উপস্থিত ছিল, বরাত জোরে বেঁচে যায়, কিন্তু গুরুতর জখম হয়। সেই তুফানকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়েছে, অ্যারেস্ট করেছে, ট্রিটমেন্ট চলছে। তুফানের মা কি বলছেন তার ছেলের সম্পর্কে শুনুন। আপনার কি মনে হয় তুফান ওই ধরনের কাজকর্ম করতো বা কিছু? না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না, কোনো দিন আমি জানতাম না। আমি মা হয়ে ওই রকম বলতে পারবো না। আমি সবাই বলছে ওগো তুফান মরে গেছে, তুফান মরে গেছে, তাতে বেরিয়ে গেলাম। বা গিয়ে কি দেখলেন? যে ওই ওই এমনি সব ঝল খাইছে। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। শুভজিৎ, আমরা তুফানের মায়ের বক্তব্য শোনালাম, কিন্তু এই তুফান চৌধুরীকে নিয়ে এই মুহূর্তে মনে হয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে একটা রাজনীতির তুফান বয়ে যাচ্ছে। কেন বলা হচ্ছে কথা? কেননা পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি, তার দাবি টার্গেট ছিলাম আমি, অর্থাৎ তাকেই নাকি টার্গেট করা হয়েছে। আর তৃণমূল বিধায়কের আঙুল তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত এই তুফান চৌধুরীর দিকে। 2015 সালে খুনের মামলায় গ্রেফতার হন জঙ্গল শেখ। এরপর জঙ্গল শেখকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তুফান চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গল শেখ ষড়যন্ত্র করেছে, বিস্ফোরক দাবি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পায় ধৃত তুফান চৌধুরী। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই বোমা বাঁধা এবং বিস্ফোরণ, শাসককে আক্রমণ বিরোধীদের। ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তিনি যে বলছেন যে তাদের মারার জন্য বোম বাঁধা হচ্ছিল, এক কথা হয়তো ঠিকই বলেছে, কারণ তাদের মধ্যে, তাদের দলে বহু গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বোমের সংখ্যাও বাড়বে, ইন্তেকালের সংখ্যাও বাড়বে। এটা পশ্চিমবঙ্গের এখন ট্র্যাডিশনাল, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি।
বোম বাঁধা চপ শিল্প, এটাই আমাদের রাজ্যের এখন বর্তমান শিল্প। যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পদ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো, এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুরের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। এদিকে পুজোর ঠিক পরে পরেই 26-এর ভোটের ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। ধর্ম নাকি উন্নয়ন, কি হবে বিজেপির প্রচারের হাতিয়ার? সভাপতি হয়ে 26কে টার্গেট করে ইতিমধ্যেই বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে, দফায় দফায় মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, 90 দশকের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। একদিকে অটল বিহারী বাজপেয়ী আর অন্যদিকে কট্টর হিন্দুত্বের কথা বলা লালকৃষ্ণ আডবাণী। সেখানে একদিকে যেমন রাম মন্দিরের কথা ছিল ইস্তেহারে, তেমনই শাইনিং ইন্ডিয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফ থেকে। একটা ব্যালেন্স ইস্তেহার ছিল। এবারের ইস্তেহার কি হতে পারে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বৈঠক থেকে কি কি উঠে এসেছে সৌরভ? শুভজিৎ, খুব সুন্দর প্রসঙ্গ তুমি উত্থাপন করেছো। শুধুমাত্র শাইনিং ইন্ডিয়াই নয়, আমরা যদি নরেন্দ্র মোদীর উত্থান দেখি তাহলে নরেন্দ্র মোদী কিন্তু বিজেপির সেই মুখ যিনি কোনো রাম মন্দির বা অন্য ধর্মীয় ইস্যুকে সামনে রেখে 2014-তে কিন্তু সামনে আসেননি, বরং ভাইব্র্যান্ট গুজরাটের উত্তরাধিকার বহন করে তিনি এক সমৃদ্ধ ভারতের স্বপ্ন, উন্নয়নের স্বপ্নকে সামনে রেখে 2014 সালে তাকে বিজেপি তুলে ধরেছিল, কোনো ধর্মকে আশ্রয় নিয়ে নয়। বঙ্গ বিজেপি তার মঞ্চে কালীঘাটের মা কালীর ছবি রাখছে। বঙ্গ বিজেপি বাংলার রাজনীতির চেনা ছন্দে কি ফিরতে চাইছে? অর্থাৎ জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, এই ধ্বনিগুলোর বদলে জয় মা কালী কিংবা বাঙালির মন, বাঙালির মনন, ধর্মের চেয়েও উন্নয়নকে কোথাও একটা প্রাধান্য দেওয়া, রুটি রুজি শিল্পায়নের কথাগুলোকে সামনে আনা, এই কথাগুলোই কিন্তু বলছেন শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি ধর্মের প্রসঙ্গটা থেমে গেল? না, কখনোই থেমে গেল না, কারণ পাশে বসেই বিরোধী দলনেতা সেই কথাটি কিন্তু জাগিয়ে রাখছেন। অর্থাৎ কোথাও একটা ব্যালেন্স করবার পথে যাচ্ছে বিজেপি, এবং পুজোর পরেই ইস্তেহার, এটাও কিন্তু একটা আগাম প্রস্তুতির লক্ষণ। এবং হিন্দু মুসলিম এই যে ঐক্যের বার্তা, এটাও একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি একটা বলা যেতে পারে পট বদলের মুখে দাঁড়ালেও দাঁড়াতে পারে, তার এফেক্ট কি হয় আমাদের দেখতে হবে। ধন্যবাদ সৌরভ। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা দেখছে কিভাবে? আমাদের যে অবস্থান সেটা বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াই নয়, গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই, গরিবকে বড়লোক করার লড়াই, গরিবের অর্থনৈতিক উত্তরণের লড়াই। আর সংঘর্ষ নয়, শিল্পক্ষেত্রে সমন্বয় চাই, বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, এসইজেড চাই। বিরোধী দলনেতা বলেছিলেন না যে মানুষরা আমাদের ভোট দেয় না তাদের কোনো উন্নয়ন আমরা করব না? কে বলেছিলেন? বিজেপি হিন্দু মুসলমান পলিটিক্সের বাইরে অন্য কিছু করতেই চায় না, কারণ অন্য কোনো এজেন্ডাই নেই। একটা রাজনৈতিক দল এত দেউলিয়া হতে পারে রাজনৈতিকগতভাবে, এত ব্যাংক্রাপসি, এটা কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা দেউলিয়াপনা। টার্গেট হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সে কারণেই তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের আগে বিজেপির এবারে একটা হেভিওয়েট সভা। মের পরে জুলাই, ভোটমুখী বাংলায় ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের আগে দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। বিজেপি সূত্রের খবর, দমদম সেন্ট্রাল জেলের মাঠে 18 জুলাই প্রধানমন্ত্রীর সভা হবে। বঙ্গ বিজেপির নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর মোদীর এই প্রথম বঙ্গ সফর। মোদীর সভার প্রস্তুতিতে 7 সদস্যের কমিটি ইতিমধ্যেই তৈরি করেছে বিজেপি। যে কথা মধুকল্পিতা বলছিল, তৃণমূলের যে 21শে জুলাই শহীদ দিবস, তার আগেই রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। 18 জুলাই দমদমে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, নদিয়া, কলকাতাকে নিয়ে সভা হতে পারে। 21শে জুলাইয়ের আগে মোদীর সভা ঘিরে তুমুল উৎসাহ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এর আগে নিশ্চয়ই মনে আছে আপনাদের, মে মাসে আলিপুরদুয়ারে সভা করেন নরেন্দ্র মোদী।
সভাপতি বদলের পর নতুন উদ্যমে বাংলা দখলে মরিয়া হয়েছে পদ্ম শিবির। নরেন্দ্র মোদীকে এনে কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল বিজেপির, বলছে রাজনৈতিক মহল। দেখুন, এই রাজ্য রাজনীতিতে দলবদল খুব একটা নতুন নয়, মানে সকালে একদল বিকালে একদল, এই ছবি আমরা দেখেছি। ঠিক এই যাবে আরেকটা প্রশ্ন, আবারও কি দলবদল? মানে ফেসবুকে কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে এই জল্পনা শুরু হয়ে গেছে। রায়গঞ্জের বিধায়কের নামে ফেসবুক প্রোফাইল ঘিরে তোলপাড়। প্রোফাইলে মোদি, নাড্ডা সহ বিজেপি নেতাদের সঙ্গে ছবি কৃষ্ণ কল্যাণীর। ছবিটা একবার দেখুন। ফেসবুক প্রোফাইলে লেখা আছে, আমার পরিবার বিজেপি পরিবার। কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে একটা সময় জিতেছিলেন, পরে অবশ্য দলবদল করেন, তৃণমূলের টিকিটে বাই ইলেকশন জেতেন। ফেক প্রোফাইল বলছেন কুৎসা রটানো হচ্ছে। জল্পনা উড়িয়ে বিজেপিকে পাল্টা নিশানা করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের কৃষ্ণ কল্যাণীকে আক্রমণ করেছে বিজেপি। স্টাডি দেওয়া আছে, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি, কিংবা যে প্রাইমারি স্কুলের কথা বলেছে, তো ওই স্কুল আর ওই সুরেন্দ্রনাথ কলেজে আমি কোনোদিন স্টাডি করিনি। আর টোটাল ফেক প্রোফাইল ওটা রয়েছে। রাজনৈতিক মঞ্চে যারা সরাসরি কৃষ্ণ কল্যাণীর সাথে লড়াই করতে পারছেন না, তারা এই ধরনের কারচুপি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে এবং গ্রামগঞ্জে যেভাবে মানে তৃণমূল বিরোধী হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হাওয়া উঠেছে, অনেক বিধায়করা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আচ্ছা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি আবারও ইউটার্ন নিয়ে নিলেন? তিনি এবারে কি বলছেন বলুন তো? তিনি বলছেন যে সিপিএম এর বদ রক্ত, তৃণমূলে ডায়ালিসিস দরকার। তৃণমূল ছাড়ার হুঁশিয়ারির পর একেবারে ইউটার্ন নিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিপিএম এর বদ রক্ত আছে শাসক দলে, বের করতে হবে। ফিরাদের সঙ্গে কথা বলার পরে সুর নরম করেছেন গ্রন্থাগার মন্ত্রী। বৃহস্পতিবার নিচের কেন্দ্রে সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা হয়। রাজ্যের মন্ত্রী আঙুল তোলেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে। মুসলিমরা সত্যিই আক্রান্ত হচ্ছে বারবার করে? না না, এটা কিছু বিজেপি মানে ওই সিপিএমের বদরক্ত আছে, তারা জায়গা পেয়ে গেছে, ওদের ডায়ালিসিস করতে হবে। তাহলে যদি কোনো সময় দলে জায়গা পায়, আর অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির প্রতি দলের প্রতি আস্থা আছে বলে এখনও মন্ত্রী আছে। আর যতদিন নির্বাচন না হচ্ছে, আমি অভিভাবক। এই ডায়ালিসিস কে করতে পারবেন? সে ডায়ালিসিস দল পারবে, আমিও পারবো, পুলিশ পারবে। কাল দল দায়িত্ব দিলে আপনিও করবেন? না, দল করছে তো, করছে। দলের একটা শৃঙ্খলা আছে, এত বড় দল, যে ঝান্ডা দেবে সেই টিএমসি, একটা সাহিত্যা করতে সময় লাগবে। আমার ভরসা, মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেছেন, ববি হাকিমকে দিয়ে আমার কাছে বার্তা পাঠিয়েছেন। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর এই বক্তব্যের পর একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি ইউটার্ন নিচ্ছেন, সেটা তার গলাতেই বোঝা যাচ্ছে। এবং এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। ওদের যেদিন আগের দিন উনি আক্রান্ত হলেন, লাঞ্ছিত হলেন, গাড়ি ভাঙা হলো, ওকে খুন করার চক্রান্ত হয়েছিল বলে উনি অভিযোগ করেছিলেন। অভিযোগ তো অন্য কেউ করেনি, উনি করেছিলেন। তারপর পুলিশ টুলিশের কাছে গেলেন, তারপরে মন্ত্রীর কাছে গেলেন, তারপরে মন্ত্রীরা ফোন পেয়ে হয়তো আশ্বস্ত হলেন। তখন দেখা গেল যারা ওকে লাঞ্ছিত করেছে তারা তৃণমূলের নেতা, কিন্তু তারা বলছে যে উনি চিটিংবাজ এবং তোলাবাজদের নিয়ে ঘুরে বেড়ান। আসলে এমন একটা দলে উনি গিয়ে পড়েছেন স্বেচ্ছায়, যে দলে ডায়ালিসিস যাকে করতে বলবে তারই তো ডায়ালিসিস হওয়া বেশি প্রয়োজন। তারাই তো দল বদল করে, লোক টানাটানি করে, তোলাবাজি করে, দাপট দেখিয়ে, দখলদারি করে দল চালাচ্ছে। এবং সেই দখলদারিতে একটু মলম দিয়েছে মুখ্যমন্ত্রী ববি হাকিম মারফত। মলম দেওয়াতে উনি শান্ত হয়ে গেছেন, ভালো কথা, উনি শান্ত থাকুন। সিপিএম এর বক্তব্য আপনাদের শোনালাম এবং এই অবস্থান বদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। এই সিদ্দিকুল্লাহ বাবু, যিনি কলকাতা সহ জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলছেন, তিনি বিধায়ক হিসাবে নিজের অঞ্চলে যেভাবে টাইট খেয়ে গেলেন, তো সেখানে দাঁড়িয়ে ওনার কাছে দুটোই পথ খোলা। এক, এই লজ্জা নিবারণে তার পদত্যাগ করা, অথবা তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। আমার ধারণা ওনার যা বয়স হয়েছে, উনি মন্ত্রিত্বও ছাড়বেন না,
আর ওনাকে যারা টাইট দিয়েছেন তাদের সাথেও ভিড়বেন না। পদলোভী একজন মানুষ বলে ওনার কাছ থেকে বেশি কিছু আশা করাটাই অন্যায়। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ মিত্র। শুভজিৎ, এই রাজ্যে আমরা একাধিক ঘটনা দেখেছি, একাধিক ঘটনা দেখেছি। আরজি কর থেকে কসবা, নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে গিয়েছে, বারবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজ্যের বিরোধী দলগুলো। শুভজিৎ, একদমই তাই। আরজি কর থেকে কসবা যে কথা বলছিল মধুকল্পিতা, নারী নিরাপত্তা, ন্যায় বিচার এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসইউসিআর ডাকে মহিলাদের মিছিলের ছবি লাইভ দেখাবো আপনাদেরকে। গড়িয়াহাটে জমায়েতের পর কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত মিছিল হবে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সুশোভন, ছবিটা একবার দেখাও। দেখো, ইতিমধ্যে বালিগঞ্জ ব্রিজের দিকে চলে এসছে এই মিছিল, এবং তারা বলছেন, তোমরাও যে কথা বললে যে নারী নিরাপত্তা একেবারেই নেই, আর সেই বিষয়কে সামনে রেখে একেবারে আরজি কর থেকে কসবা পরপর যে ঘটনা, সেই প্রত্যেকটি ঘটনাকে সামনে রেখে তাদের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মূলত জানানো হচ্ছে। এবং এই প্রতিবাদকে সামনে রেখে তাদের যে এই মহিলাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল মূলত দেখা হচ্ছে। আপনাদের মূলত আজকের প্রতিবাদটা কি? আজকের প্রতিবাদটা ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষকদের শাস্তি চাই, কঠিনতম শাস্তি চাই। শাস্তি সরকারকে দিতেই হবে, নইলে আমরা ছাড়ছি না। আজকের এই কতদূর থানা অবধি যাবেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি? যাব, থানা অবধি যাব, কসবা থানা। পাচ্ছ যে তারা কিন্তু মূলত শাস্তি চাই, এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিকে তারা সামনে রেখেই তারা মূলত যে মহিলাদের নিরাপত্তা, সেই বিষয়টাকে সামনে রেখে তাদের এই মিছিল। শুভজিৎ, সেই ছবি আমরা দেখছি, নজর থাকবে। পাশাপাশি কসবা তদন্তের দিকেও ধারাবাহিকভাবে আমরা এবং আমাদের রিপোর্টাররা প্রত্যেকেই নজর রাখছি। কসবা গণধর্ষণ কাণ্ডে তদন্তে আরও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কার মোবাইল, এখনো পর্যন্ত কি জানা গেছে? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে লাইভে। সুপ্রিয়। শুভজিৎ, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আরও একজন নিরাপত্তারক্ষী এই কসবা ল কলেজের, তার যে মোবাইল ফোন, সেই ফোনটি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। কিন্তু কেন এই নিরাপত্তারক্ষীর ফোন বাজেয়াপ্ত করা হলো? কারণ ইতিপূর্বেই আমরা সকলেই জানি যে কসবা কলেজের নিরাপত্তারক্ষী, যিনি সেই দিন ওই সময় ঘটনার সময় উপস্থিত ছিলেন, পিনাকি বন্দ্যোপাধ্যায়, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর মূল অভিযুক্ত সহ এই যে নিরাপত্তারক্ষী, মোট 4 জনের প্রত্যেকটি মোবাইল ফোন ইতিপূর্বেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছিলেন। কিন্তু তারপরে তাহলে এই নতুন করে আরও একজন নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হলো? সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা তদন্তকারীদের তরফ থেকে আমরা জানতে পারছি যে ঘটনার দিন এই যে পিনাকি বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ডিউটি শুরু করেছিলেন, তার আগে অন্য যে নিরাপত্তারক্ষী যিনি কর্মরত ছিলেন, তার ডিউটি শেষ হওয়ার পরেই এই পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন বা ডিউটি শুরু করেন। কিন্তু এই যে ঘটনা যখন ঘটছে, তার পরবর্তীতে এদের দুজনের সঙ্গে, এই দুই নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ডের মধ্যে ওভার টেলিফোন কোনো রকম কোনো কনভারসেশন হয়েছিল কিনা, বা এই পিনাকি বন্দ্যোপাধ্যায় যখন তাকে ঘর থেকে বের করে দিয়ে তার ঘরের ভেতরে মনোজিৎ এই আইনের ছাত্রীর উপরে নৃশংস অত্যাচার চালাচ্ছিলেন, সেই সময় কোনো রকম কোনো কিছু তিনি ওভার টেলিফোন অপর যে নিরাপত্তারক্ষী তাকে জানিয়েছিলেন কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই কলেজেরই আরও একজন যে নিরাপত্তারক্ষী, তার মোবাইল ফোন ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। এবং এদের মধ্যে কোনো কনভারসেশন হয়েছিল কিনা, কথোপকথন হয়েছিল কিনা, বা হয়ে থাকলে কি হয়েছিল, সেগুলো স্পষ্ট হওয়ার জন্যই এই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। শুভজিৎ, ধন্যবাদ। সুপ্রিয়। আর এই কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিতের আইনের ডিগ্রি এবারে বাতিলের পথে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রমিত এবং জৈবের রেজিস্ট্রেশনও বাতিলের ভাবনা। বিচার প্রক্রিয়ায় দিকে কড়া নজর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আরও একবার জানাই আপনাদেরকে, এই কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিতের আইনের ডিগ্রি বাতিলের পথে এবারে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রমিত এবং জৈব এই দুজনের রেজিস্ট্রেশন বাতিলের ভাবনা। বিচার প্রক্রিয়ার দিকে কড়া নজর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আরও একবার জানাই আপনাদেরকে, কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিতের আইনের ডিগ্রি এবারে বাতিলের পথে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে মনোজিৎ মিশ্র যে পাশ করে গিয়েছে, তার যদি ঘটনাটা প্রমাণিত হয়, তাহলে তার ডিগ্রি ক্যান্সেল করার অধিকারও কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাতে আছে। ছাত্রদের ছাত্রদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা, মানে যদি প্রমাণিত হয় যে সে
অপরাধী তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার অধিকার আমাদের আছে। সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। মানতে হবে একাধিক নিয়ম, বিনা কারণে কলেজে ঢোকা যাবে না, জারি করা হয়েছে নির্দেশিকা। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া যাবে না। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। চতুর্থ এবং ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা কলেজে আসবেন আলাদা দিনে। চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন দেখাতে হচ্ছে একটু দেখো কত নিয়ম করছে। এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে, আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সে গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না। আমারও ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ পারে। কসবার এই মনোজিৎ একটা সময় ছাত্র রাজনীতি করতো, পরবর্তী সময় আমরা দেখলাম সেই মনোজিৎই কলেজে নন টিচিং স্টাফ হলো, যদি অস্থায়ী। জিবি নাকি পারমিশন দিয়েছিল এমন অভিযোগ উঠে এসেছে। এটা কি একটা কলেজে সীমাবদ্ধ? বোধহয় না, দিকে দিকে একই ছবি। কাকদ্বীপের ছবি আপনাদেরকে দেখাবো। কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক। অভিযোগ টিএমসিপি করলেই এখানে চাকরি মেলে। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা তৃণমূলের ছাত্র নেতা বা কর্মী। এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাকিরার। গভর্নিং বডির সিদ্ধান্তে নিয়োগ, বলছেন কলেজের প্রিন্সিপাল। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেবো। আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না। মন্টুরাম পাখিরা বিধায়ক তার মতন করে যুক্তি দিলেন, প্রিন্সিপাল তার মতন করে সাফাই দিলেন। কিন্তু এই যুক্তি, এই সাফাই, এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন যারা ছাত্র রাজনীতি করতেন বা করেন? আমরা কথা বলেছিলাম বিজেপির সঙ্গে, আমরা কথা বলেছিলাম বামেদের ছাত্র সংগঠন এসএফআই এর সঙ্গে। শুনুন। মনোজিতের মতো প্লেয়ারদেরকে এরা পার্মানেন্টলি কলেজে রেখে দিয়েছেন, নতুন ছেলেদের ইলেকশন বন্ধ করে দিয়ে আসতে দিচ্ছেন না, ফলে একটা বদ্ধ পরিবেশের তৈরি হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদটা অপরাধীদের শেল্টার এরিয়া তৈরি করে দিয়েছেন। এবং আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে বহু ইউনিয়ন রুম যেগুলো বন্ধ করার নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই সমস্ত ইউনিয়ন রুমের নাম বদলে দেওয়া হচ্ছে। ইউনিয়ন রুমের বদলে নেওয়া হচ্ছে কমন রুম, পরিচয় ক্ষেত্র। এই সিন্ডিকেট যাতে চালিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণে যে যত বড় ক্রাইমে ওস্তাদ তারা যাতে কলেজে থেকে যেতে পারে তার জন্য তাদেরকে নিয়োগ করে দেওয়া হয় অস্থায়ী কর্মচারী রূপে। এই মডেলটা এখন যেটা খানিকটা বলা যেতে পারে মনোজিৎ মডেল আর কি। এই মনোজিৎ মডেলটা ঠিক যেমন ডায়মন্ড হারবার মডেল ভাইপোর্ট তৈরি করা, তেমনি গোটা রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট গড়ে তোলবার জন্য বা তার পরিসরটাকে বাড়ানোর জন্য মনোজিৎ মডেলটা গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে। মানে বিষয়টা বুঝতে পারলেন? তৃণমূল ছাত্র পরিষদের নেতা যারা একটা সময় দাদাগিরি করতেন ছাত্র হিসেবে, তারা পাশ করে গেছেন, দীর্ঘদিন কলেজে কোনো ভোট হয় না, কিন্তু বকলমে তারাই এখন কলেজটা পরিচালনা করছেন নন টিচিং স্টাফ হয়ে। এটা আজকের ছবি, আর অভিযোগটা 2 বছর পুরনো। এই নিয়োগের বিরোধিতা করায় 2023 সালে কলেজের প্রাক্তন ছাত্র তথা এবিভিপি নেতা নিপুণ দাসকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেই সময় কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিপুণ, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ না দেওয়ায় পুলিশের তদন্ত এগোয়নি, এমনটাও অভিযোগ রয়েছে। কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে। আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। ঠিক আছে, এরকম অনেকে রয়েছে। এবিভিপি প্রতিবাদ করেছিলাম এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল, তাতে চোখ টোক ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এফআইআরও করেছি আমি।
তার এফআইআর করতে গিয়ে পুলিশে যখন বলছে যে কলেজে সিসিটিভি যখন দরকার আছে তাহলে প্রিন্সিপালের সাথে যোগ করুন, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম সিসিটিভি দেয়নি। এই পুরো চক্রে প্রিন্সিপালও জানে। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি বলেছে যা কিছু হয় সব কিছু আমার নজরে থাকে। কাকদ্বীপে যিনি বিধায়ক আছে এটাও নিশ্চয়ই আশা করি ওনার নজরে আছে এবং উনি জানে সে 7 জন এইভাবেই চাকরি পেয়েছে। এদের হাতেই আইন, এরা সেটাকে এদের হাতেই সিস্টেম, সেটাকে সেদিকে কোন দিকে নিয়ে যাবে না যাবে সে বিষয়ে ওরাও ভালো বলতে পারবে। ধরুন আপনি চাকরি করেন, আপনাকে আমি প্রশ্ন করলাম যে চাকরিটা আপনি কিভাবে পেয়েছেন। আপনি সরকারি চাকরি করলে আপনি বলতে পারেন যে আমি পরীক্ষা দিয়ে পেয়েছি, বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে বলতেই পারেন যে আমার ইন্টারভিউ হচ্ছে এত রাউন্ড বা অত রাউন্ড, বা আরও পুরনো যদি হয় আপনি বলতে পারেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল রাজ্যে তার মাধ্যমে চাকরি পেয়েছি। কিন্তু এই যে তৌসিফ সর্দার মানে টিএমসিপি নেতা, বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী, তাকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কি করে চাকরি পেলেন, তিনি বলতে পারেননি। আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিলাম। এখন কতজন সংখ্যাটা ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল? দেখুন আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? দলের পক্ষ থেকে হয়েছে, দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলের? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। হ্যাঁ। দেখলেন, একজনকে আমরা জিজ্ঞাসা করছি আপনি কি করে চাকরি পেলেন, আমি অত কিছু বলতে পারবো না। টিএমসিপির সভাপতি দেবাশিস দাস, নিশ্চয়ই মনে আছে নামটা, আর মথুরাপুরের সাংসদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের অনেকেরই। এত বড় কর্মকাণ্ড অথচ কিছুই জানেন না বলে দাবি করেছেন টিএমসিপির জেলা সভাপতি দেবাশিস দাস। সেটা বলতে পারছি না, ওটা কলেজ কর্তৃপক্ষ কিভাবে করেছে বা কিভাবে নিয়োগ করেছে সেটা আমি জানি না, কারণ জিবির প্রেসিডেন্ট আছেন আমাদের এমএলএ সাহেব, কিভাবে কি করেছে বা প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলে আপনারা জানেন। আমার সাথে সবার ছবি থাকতে পারে, ও কর্মী তৃণমূল ছাত্র পরিষদ করে, সবার সাথে আমার ছবি থাকবে, এটা স্বাভাবিক। তো এই চাকরিগুলো কি দল থেকে দেওয়া হয়েছিল? সেটা বলতে পারছি না আমি তো কলেজের ব্যাপারে আমি জাস্ট সংগঠন বাদে অন্য কোনো ব্যাপারে ইন্টারফেয়ার কোনোদিন করিনি আর করিও না। আর এই মনোজিৎ মডেল রাজ্যের অন্য কলেজেও, কসবা আইন কলেজে মনোজিতের নিয়োগ নিয়ে ঢাক ঢাক গুড়গুড়ের মাঝে এবারে সামনে আসছে এমন আরো ছবি। নন্দীগ্রামে সীতানন্দ কলেজের অস্থায়ী কর্মী, কলেজেরই টিএমসিপির সভাপতি। আবার উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজ, সেখানে 10 তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। দেখুন পরিস্থিতি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে একই কাণ্ড। কলেজের টিএমসিপির সভাপতি, প্রথম বর্ষের ছাত্র, কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী। প্রথম বর্ষের ছাত্র সুমিত মণ্ডল কিভাবে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন তা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনিই কলেজের সভাপতি। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভিপির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। নিয়োগের কথা স্বীকার করে নেন সুমিত। তার দাবি, কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি আবু তাহের, তিনি কি বলছেন? আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় হচ্ছে আমি এই বিষয়টা খতিয়ে দেখব। একই ছবি হুগলির উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজে। এই কলেজে 2016 সাল পর্যন্ত মোট 27 জন অস্থায়ী কর্মী নিয়োগ হয়। অভিযোগ, তাদের মধ্যে 10 জন তৃণমূল ছাত্র পরিষদের। বিজেপির অভিযোগ, প্যারিমোহন কলেজ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া হয়। আদতে দাঁড়িয়ে রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজদের আতুরঘর। চাকরি যে কোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি, সে বেকার রাজনীতি করুক চাই না করুক, কিন্তু এটা সিপিএম এর বলার কোনো অধিকার নেই যে তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে। আমরা দেখেছি সব পার্টি মেম্বার 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে। কসবার আইন কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছিল তৃণমূল কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রকে। ধর্ষণ কাণ্ডে গ্রেফতারির পর মনোজিতের একের পর এক কুকীর্তি সামনে আসছে। এবার অন্য কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের অভিযোগও সামনে আসছে, জানিয়ে সরব হচ্ছেন বিরোধীরা। কনিষ্ক মাইতি ও আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরের দিকে নজর রাখবো। ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, মহিলাদের গায়ে হাত দিচ্ছেন তিনি, ছবিতে দেখা যাচ্ছে।
শাসক নেতা দৌড়াতে ফুসছে এলাকার মহিলারা। ছবিটা একবার দেখুন, গায়ে হাত দিচ্ছেন একজন তৃণমূল নেতা। এই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা, ছবিটা একবার দেখুন। তবে এখানেই শেষ নয়, গ্রামে গ্রামে হুমকি দেওয়া হচ্ছে এমনটাও অভিযোগ করছেন গ্রামবাসীরা। নিরাপত্তার দাবিতে তারা মিছিল করে, বন্ধ কুঞ্জনগর বাজার, শুনশান রাস্তাঘাট। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত করকে গ্রেপ্তারের দাবি করছেন গ্রামবাসীরা। মানে যে ধাক্কা দিচ্ছেন মহিলাকে, ছবিটা বাঁদিকে দেখাচ্ছি আমরা। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করেই নাকি এই বচসা। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। রাস্তায় ফেলে মারধর করা হয় মহিলাদেরকেও। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওখানে সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাফালাফি করছে, সে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর, এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন রকম, এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখিয়েছে। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগিয়ে গেল কেসাল, মারামারি, ধুড়াধুড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না, ও দিনের বেলায় বাড়ি ঢুকবে। দিনের বেলায় কি করবে? আজকেও সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এটা নিরাপত্তাই চাইছি। ছবিটা দেখুন ভালো করে। এই অসিত কর মানে তৃণমূল কংগ্রেস নেতা, যিনি মহিলাদেরকে ধাক্কা দিচ্ছেন, তিনি যুক্তি দিয়েছেন নিজেকে বাঁচাতেই নাকি তিনি এই ধাক্কাটা দিয়েছেন। শুনুন তার যুক্তি। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি, যে আমাকে মানে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরো 25-30 জন মহিলা কিন্তু মানে আসছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে, আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক। এটা যে গোবিন্দ দাস, যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা, উনি লোকজন সাজায় রাখছে। উনার মা দাঁড় করালো আমাদেরকে, দাঁড় করানোর পরে উনি তেরে আসলো আমাদেরকে মারতে। হুমকির কথা আমার জানা নেই, কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে ওটা আমার জানা নেই। আমরা কথা বলেছিলাম শঙ্কর ঘোষের সঙ্গে, কথা বলেছিলাম অধীর চৌধুরীর সঙ্গে। কে কি বলেছেন শুনুন। শাসক যেখানে নিজেই আইন, সেখানে শাসক দলের যারা প্রতিনিধি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিলে কসবা থেকে শুরু করে বাকতুই, মালদা, মুর্শিদাবাদ কোনোটাই ঘটতো না। লক্ষ্য একটাই, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপদার্থ রাজনৈতিক জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে সরাতে। এই বাংলায় মহিলাদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তৃণমূল ধর্ষণকারীদের দলে রূপান্তরিত হয়েছে। তৃণমূলে ধর্ষণকারী কোনো অভাব নাই, মহিলাদের উপর অত্যাচারী কোনো অভাব নাই, তৃণমূলে ধর্ষণকারী কোনো কমি নাই। তাই তৃণমূলে ধর্ষণকারী যেখানটায় আছে, মা বোনদের নিরাপত্তা সেখানটায় নেই। উত্তরবঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দক্ষিণবঙ্গে কলকাতায় বসে আমরা জানতে পারলাম, জেলায় জেলায় বাড়িতে বসে আপনারা জানতে পারছেন, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় দায়িত্বেও আছেন, তিনি বলছেন ফালাকাটায় কি হয়েছে জানেন না। কি হয়েছে ফালাকাটার ঘটনা আমি দেখিনি, আর আমার কাছে এখনো খবর হয়নি। কিন্তু আমি খবরের কাগজ খুলে যেটা দেখলাম আজকে সকালে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, তা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি আর একটা পোস্ট করতে বলুন, যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে একদম নাকি রাম রাজত্ব চলছে, সেই রাম রাজত্বে একজন পুলিশ একজন দলিত
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা প্রত্যেকটা সংবাদপত্রে এসছে। সেটা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকে সেটা যেন পোস্ট করে জানায়। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভায় চেয়ারম্যান বনাম কাউন্সিলর, পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্ষোভে পদত্যাগপত্র নিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে যান তৃণমূল কাউন্সিলর। যা বলার দলকে বলবো, প্রতিক্রিয়া পুরো চেয়ারম্যানের। জানতে পেরে কাউন্সিলর এবং চেয়ারম্যানকে নিয়ে আলোচনায় বসেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তৃণমূল কাউন্সিলর। দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন অজিত মাইতি। বেশ কিছুদিন ধরেই চন্দ্রকোনা পুরসভার কিছু কাউন্সিলর এবং চেয়ারম্যানের মনোমালিন্য চলছিল। কয়েকদিন আগেই একটি মিটিংয়ে পুরো চেয়ারম্যান প্রতিমা পাত্রের সঙ্গে বিবাদ বাধে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা কোলের স্বামী সৌমিত্র। একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন দুজনই। আমি এসডিও অফিস এসেছি আমার এই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। কেন বলতে আমার অফিসিয়াল কিছু কাজে চেয়ারম্যান ম্যাডামের সাথে একটু আমার মতের অমিল আছে, যেটা আমি মানতে পারি না। আমার উপর কিছু মানসিক চাপ আছে, আর কিছু আমার নামে কিছু অপপ্রচার, মিথ্যা অপপ্রচার হচ্ছে। সেই সবের জন্য আমি চাইছি না আমি এই পদটায় থাকি। আমার একটা আত্মসম্মান আছে। পৌরসভার পৌরমাতা সম্মানীয় প্রতিমা পাত্র মহাশয়ের সঙ্গে বিভিন্ন রকম মতামত নিয়ে মতভেদ, এবং তাতে উনি খুব মেন্টালি চাপে আছেন, প্রেসারে। আপনিও করবেন? আমিও করবো, আমি তো করবো, আমারও ভালো লাগছে না। অন্য কোনো দলে যোগদান করবেন? না না, সেরকম কোনো সিস্টেম। আমার পৌরসভায় কিছু ঘটেনি সেরকম, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমাদের যা হয়েছে মানে সবটাই ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো কিছু সমস্যা নেই। পদত্যাগ করতে হয়েছে না, আমি জানি না তো, সে কখনোই হতে পারে না। 10 নম্বর ওয়ার্ডের অসম্ভব, হতে পারে না। আপনার বিরুদ্ধে অভিযোগ যে হেনস্থার। না না না, আমি কিছু বলতে পারবো না, এই সমস্যা নেই তো আমি কি বলবো। ওরা দুঃখ পেয়েছে, ওরা আশাহত শুধু নয়, বিয়ন্ড প্রেস্টিজ নিয়েছে। সেই জন্য ওরা খুব ক্ষোভে, দুঃখে, যন্ত্রণায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিল। আমি ওদের ডেকে আজকে এই দেখছো, আমি এখন ঘাটাল পার্টি অফিসে বসে আছি। ঘাটাল পার্টি অফিসে ডেকে এতক্ষণ ওদের সঙ্গে কথা বললাম, ব্যাপারটা চুকে উঠে গেছে। আমি চেয়ারম্যানকেও ফোনে যা বলার বলেছি। সাত মাস ধরে বিকল পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন। সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা বন্ধ। মোটা টাকা দিয়ে বেসরকারি ল্যাব থেকেই রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। ক্যামেরার সামনে মুখে কুলুপ হাসপাতাল সুপারের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি অর্জুন সিং এর। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণে নয়া নীতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে অল্প জমি অধিগ্রহণের পরিকল্পনা রাজ্যের। মহকুমা শাসকের দপ্তরে মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে বৈঠক। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে জমি নেওয়া হবে না। পাম্প বসাতে 5 একর জমি নিচ্ছে জেলা প্রশাসন। রায়গঞ্জের বিধায়কের নামে ফেসবুক প্রোফাইল ঘিরে তোলপাড়। প্রোফাইলে মোদি, নাড্ডা সহ বিজেপি নেতাদের সঙ্গে ছবি কৃষ্ণ কল্যাণী। ফেসবুক প্রোফাইলে লেখা আমার পরিবার বিজেপি পরিবার। ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটানো হচ্ছে। জল্পনা উড়িয়ে বিজেপিকে পাল্টা নিশানা বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার খুলছে কসবা ল কলেজ। মানতে হবে একাধিক নিয়ম। বিনা কারণে কলেজে ঢোকা যাবে না, জারি হলো নির্দেশিকা। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া যাবে না। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। গাইঘাটায় গ্রেফতার হওয়া ভুয়ো পুলিশ অঙ্কিত ঘোষের ভিডিও প্রকাশ্যে। পুলিশ সেজে ট্রেনের যাত্রীকে লাঠি দিয়ে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ সেজে এলাকায় ঘুরে বেড়াতো গাইঘাটার অঙ্কিত ঘোষ। গত মঙ্গলবারই গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার। বন দফতরের জমিতে আবাস যোজনার বাড়ি তৈরির চেষ্টার অভিযোগ। পুরুলিয়ার বড়াবাজারে বিতর্ক। বাধা না মানায় আদালতের দ্বারস্থ বন দফতর। প্রাক্তন পঞ্চায়েত কর্মী লাল মোহাম্মদের 2 ছেলের বিরুদ্ধে বাড়ি তৈরির অভিযোগ। শাসক দলের ঘনিষ্ঠতার কারণেই দুর্নীতি, তোপ বিজেপি থেকে স্থানীয়দের। বন দফতরের জমি দখলের বিষয়টি জানেন না বলে দাবি বিডিও।
মোবাইলে কিস্তির পাওনা টাকা চাওয়ায় বন্ধুর বাবাকে খুন, লাঠি রড দিয়ে পৌরকে পিটিয়ে খুন বন্ধু এবং তার পরিবারের। ফারাক্কার ঘটনায় গুরুতর আহত 3 জন। ফারাক্কায় আছুয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম আসগার শেখ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফের বিসিসিএল এর খোলামুখ খনিতে কয়লা চুরি, যৌথ অভিযান সিআইএসএফ এবং পুলিশের। অভিযোগ, বিসিসিএল এর খোলামুখ খনিতে অবৈধভাবে সুড়ঙ্গ তৈরি করে কয়লা চুরি হচ্ছিল। চুরি রুখতে সিআইএসএফ পুলিশকে সঙ্গে নিয়ে দামগড়িয়া খনি অভিযান চালায় বিসিসিএল কর্তৃপক্ষ। বেশ কিছু অবৈধ সুড়ঙ্গ খনি ভরাট করা হয়, প্রচুর অবৈধ কয়লা বাজেয়াপ্ত। দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারধরের অভিযোগ। বসিরহাটের ঘটনায় গ্রেফতার 3। বসিরহাটের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অরিন্দম গোলদার এবং তার লোকজনের সঙ্গে তৃণমূল নেতা অভিজিৎ ঘোষের দলবলের হাতাহাতি। জখম অভিজিৎ ঘোষ এবং কাউন্সিলরের স্বামী অরিন্দম গোলদার। বসিরহাট হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। মহিলাদের সম্মান রক্ষা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। ছাতনার কমলপুর দলের একটি কর্মী সভা থেকে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, মহিলাদের অসম্মান করলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তৃণমূল নেতা কর্মীদের হাতে মহিলারা সুরক্ষিত নয় বুঝতে পেরে এমন হুঁশিয়ারি খোঁচা বিজেপি। বর্ধমান পুরসভার চেয়ারম্যানের মন্তব্য ঘিরে বিতর্ক। সভামঞ্চ থেকে দলের নেতাদের সতর্ক করলেন পরেশচন্দ্র সরকার। 26 নির্বাচন পর্যন্ত অবৈধ নির্মাণ, পুকুর ভরাট লাগাম টানতে নির্দেশ। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে নেতা কর্মীদের প্রতি বিস্ফোরক মন্তব্য বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের। নেতার কথাতেই প্রমাণিত সব হচ্ছে খোঁচা বিজেপি। খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মার ঘটনার 5 দিন পর এখনো গ্রেফতার নয় অভিযুক্ত বেবি কোলে। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি আক্রান্ত অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাসের। মুর্শিদাবাদের কান্দিতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার টোটো চালক। স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রথম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে শিশু। বাড়ির লোকজন জানতে পেরে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় টোটো চালককে।